এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট, এইসি ইংলিশ যারা নিয়েছো তাদের জন্য ভিডিওটা। তো তোমাদের পার্টে পার্টে তো আমি পড়াচ্ছি ইনটিউশনস অ্যান্ড জিনিয়াস। তো আজকের লাস্ট পার্টটা তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করি। দেখো, জিনিয়াস অর ইন্সপিরেশন মানে মেধা বা প্রতিভা বা ইন্সপিরেশন মানে প্রেরণা ইজ নট সামথিং হুইচ ফার্স্ট ডিপ্রাইভস আস of our reasons and then takes possessions of us. অর্থাৎ মেধা বা প্রেরণা এমন কিছু নয় যা প্রথমে আমাদের যুক্তিবোধ কেড়ে নেয়, মানে যুক্তিবোধ কেড়ে নেয় এবং তারপর আমাদের উপরে অধিকার করে। ডিপ্রাইভস মানে কি? অর্থাৎ বঞ্চিত করা। অ্যান্ড রিজন মানে কি? যুক্তিবোধ। টেক্স পজেশনস বলতে দখল করে, নিয়ন্ত্রণ আর কি, নিয়ন্ত্রণ নেয়। মানে সত্যিকারের মেধা বা সত্যিকারের প্রেরণা যুক্তিবোধকে অকার্যকর করে দেয় না, বরং তারই একটা মানে একটা দিক বলতে পারো, কিন্তু অকার্যকর করে দেয় না। As the findings of our whole consciousness, they are not non-rational. আমাদের পূর্ণ চেতনার আবিষ্কার হিসেবে এগুলো অযৌক্তিক নয়। কনসিয়াসনেস অর্থাৎ চেতনা, অ্যান্ড নন রেশনাল মানে হচ্ছে অযৌক্তিক। তো এগুলো যুক্তির বাইরে কিছু নয়, বরং চেতনার ভেতর থেকেই উদ্ভূত যুক্তিসম্মত একটা উপলব্ধি। When they arise, they can and should be logically demonstrated. তো কি বলছে না, লজিক্যালি ডেমনস্ট্রেটেড বলতে কি? যুক্তিভিত্তিক সম্মতভাবে ব্যাখ্যা করা। অর্থাৎ যখন এগুলো উদয় হয় তখন সেগুলোর যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেয়া যায় এবং সেটা দেওয়াটা উচিত। বুঝতে পেরেছো? অর্থাৎ মেধা বা প্রেরণা চিন্তা যুক্তির মাধ্যমে যুক্তির মাধ্যমে প্রকাশ করা সম্ভব এবং সেটা প্রয়োজন। ইনটিউশনস আর নট সাবস্টিটিউটস ফর থট। মানে অন্তর্দৃষ্টি চিন্তার বিকল্প নয়। সাবস্টিটিউটস মানে কি? বিকল্প। তাহলে অন্তর্দৃষ্টি চিন্তার কিন্তু বিকল্প নয়। দে দে আর চ্যালেঞ্জেস টু ইন্টেলিজেন্স। অর্থাৎ এগুলো বুদ্ধিমত্তার প্রতি একরকম চ্যালেঞ্জ। মেয়ার ইনটিউশনস আর ব্লাইন্ড হোয়াইল ইন্টেলেকচুয়াল ওয়ার্ক ইজ এমটি। এগুলো বুদ্ধিমত্তার প্রতি মানে বলতে পারো এগুলো আর কি বুদ্ধিমত্তার একটা প্রতি, অর্থাৎ শুধু অন্তর্দৃষ্টি মানে কি এখানে ব্লাইন্ড মানে কি অন্ধ, অর্থাৎ শুধু অন্তর্দৃষ্টি অন্ধ, আর শুধু বৌদ্ধিক কাজ কিন্তু এখানে মানে এমটি মানে একদম ফাঁকা। অর্থাৎ একমাত্র অন্তর্দৃষ্টি থাকলে তা হচ্ছে দিশাহীন, আবার কেবল যুক্তি বুদ্ধি থাকলে তা প্রাণহীন। অল প্রসেসেস আর পার্টলি ইনটিউটিভ অ্যান্ড পার্টলি ইন্টেলেকচুয়াল। মানে সমস্ত প্রক্রিয়া কিছুটা অন্তর্দৃষ্টি নির্ভর এবং কিছুটা যুক্তি মানে বুদ্ধিভিত্তিক। অর্থাৎ অন্তর্দৃষ্টি প্লাস বুদ্ধি দুটো কিন্তু একে অপরের পরিপূরক। দেয়ার ইজ নো গালফ বিটুইন দ্য টু। অর্থাৎ এই দুইয়ের মধ্যে কোনো ফাঁক নেই। দ্য strictest scientist who believes that he does not go beyond the facts is also intuitive without knowing it. সবচেয়ে কঠোর বিজ্ঞানীও কিন্তু যিনি বিশ্বাস করেন তিনি কেবল তথ্যের মধ্যেই থাকেন, তিনিও কিন্তু অজান্তে অন্তর্দৃষ্টি ব্যবহার করেন, উইদাউট নোয়িং ইট। মানে বিজ্ঞানীরাও অনেক সময় না বুঝেই অন্তর্দৃষ্টি কি করে মানে প্রয়োগ করেন, ব্যবহার করেন। ইনটিউশনস ইজ দ্য বেসিস অফ অল থিঙ্কিং। মানে অন্তর্দৃষ্টি হচ্ছে সমস্ত চিন্তার একটা ভিত বলতে পারো। দো inarticulate inarticulate in itself, it gives rise to all discourse. কি বলছে? ডিসকোর্স মানে কি? আলোচনা বা বিতর্ক। আর ইনআর্টিকুলেট বলতে কি? ইনআর্টিকুলেট বলতে অ্যাকচুয়ালি অস্পষ্টভাবে প্রকাশ্যযোগ্য। মানে যদিও নিজে এটা প্রকাশহীন, মানে অন্তর্দৃষ্টি তো নিজে প্রকাশহীন, তবুও সব আলোচনা এর থেকেই জন্ম নেয়। কোত্থেকে জন্ম নেয়? অন্তর্দৃষ্টি থেকে। In every logical proof, there is a grasping of the intellectual togetherness as a whole and intuitions of the whole as sustained by the different steps. মানে প্রতিটি যুক্তিসঙ্গত প্রমাণে রয়েছে একটা সামগ্রিক বোধ যা বিভিন্ন ধাপ দ্বারা সমর্থিত একটি অন্তর্দৃষ্টি। এখানে এই যে ইন্টেলেকচুয়াল কি বলছে দেখো না, তোমার ইন্টেলেকচুয়াল টুগেদারনেস মানে বুদ্ধিভিত্তিক সামগ্রিকতা। আর এই গ্রাসপিং বলতে কি? ধরতে পারা। সাস্টেন মানে কি? সমর্থিত। মানে এখানে বলতে চাইছে যে যুক্তির প্রতিটি ধাপ এর সাথে মানে একসাথে মিলে একটা সামগ্রিক অন্তর্দৃষ্টি কি করে? গঠন করে।
not only creative insight but ordinary understanding of anything implies this process. মানে শুধু সৃজনশীল উপলব্ধি নয়, যে কোনো সাধারণ বোঝাপড়াও এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু পড়ে। মানে যে কোনো, অর্থাৎ প্রতিটি বোঝার পেছনেই কিন্তু অন্তর্দৃষ্টি কিন্তু কাজ করে। All active thinking is more than a mere linking together of image and conception. মানে সক্রিয় চিন্তা, কেবল চিন্তা মানে সক্রিয় চিন্তা মানে কেবল ছবি বা চিত্র বা ধারণাগুলোর সংযুক্তির চেয়েও অনেক বেশি। আর লিঙ্কিং মানে কি? লিঙ্কিং মানে হচ্ছে সংযোগ। আর কনসেপশন মানে কি? ধারণা। চিন্তা মানে শুধু তথ্য জোড়া লাগানো নয়, বরং একটা গভীর অন্তর্দৃষ্টি কাজ করে। The intuited idea is operative throughout the whole process of the collections of facts, the brooding over them, the gradual heightening of the tensions, the sudden release, and the slow and steady mastery of the detail by the elaborations of the conceptions and judgments. তো এখানে ইনটিউটিভ আইডিয়া, এই ইনটিউটিভ আইডিয়া বলতে কি? অন্তর্দৃষ্টিজাত ধারণা। অ্যান্ড ব্রুডিং, ব্রুডিং বলতে গভীরভাবে চিন্তা করা। হাইটেনিং অফ দ্য টেনশন মানে মানসিক চাপ বৃদ্ধি। মাস্টারি মানে দক্ষতা অর্জন। এলিবোরেশন মানে মানে বিশদ ব্যাখ্যা করা। তো বলছে এখানে অন্তর্দৃষ্টি মানে তে মানে যে উদ্ভূত হয় ধারণা কাজ করে তথ্য সংগ্রহ, তাদের উপরে গভীর চিন্তা, ধীরে ধীরে মানসিক উত্তেজনা, একটা মানসিক একটা কি একটা গ্র্যাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে একটা মানসিক উত্তেজনা বৃদ্ধি, বা হঠাৎ হঠাৎ কি সাডেন একটা রিলিজ, হঠাৎ একটা হচ্ছে মুক্তি, বা তারপর ধাপে ধাপে কি হয় না বিশ্লেষণ বা চিন্তার মাধ্যমে বিশদ জ্ঞানের একটা অধিকার অর্জন। অর্থাৎ চিন্তা একটা দীর্ঘ প্রক্রিয়া যেখানে অন্তর্দৃষ্টি বিভিন্ন ধাপে কাজ করে। And in any concrete act of thinking, mind's active experience is both intuitive and intellectual. তো যে কোনো চিন্তার বাস্তব প্রক্রিয়ার মানুষের সক্রিয় একটা অভিজ্ঞতা অন্তর্দৃষ্টি সম্পন্ন এবং বুদ্ধিভিত্তিক একটা উভয় কিন্তু গুরুত্বপূর্ণ। মানে বুঝলে, চিন্তা কখনোই শুধু যুক্তি বা শুধু অনুভব নয়, একটা দুইয়ের সমন্বয় আর কি সম্পূর্ণ হয়। অর্থাৎ যেমন যুক্তি তার সঙ্গে অন্তর্দৃষ্টি, হ্যাঁ, তো যুক্তি তার সঙ্গে অনুভব বা অন্তর্দৃষ্টি দুটোরই কিন্তু একটা মেলবন্ধন রয়েছে। ঠিক আছে? সে যে কোনো সৃজনশীল চিন্তা, সাধারণ চিন্তা, সে মানে যে কোনো কিছু একটার মধ্যে কিন্তু চিন্তার মধ্যে, সাধারণ চিন্তার মধ্যে বা সৃজনশীল কোনো ভাবনা চিন্তার মধ্যেও কিন্তু অন্তর্দৃষ্টি অজান্তেই কাজ করে। অন্তর্দৃষ্টি আর কি যুক্তি দুটো কিন্তু একে অপরের কি পরিপূরক। ঠিক আছে? এখানে বারবার ধরে ওই ইন্টেলেকচুয়াল অ্যান্ড ইনসাইট, ইনটিউশনস এই কথাগুলোই কিন্তু এসেছে। অর্থাৎ এর মধ্যে দিয়ে যেটা আমরা পেলাম যে সত্যিকারের মেধা বা প্রেরণা আমাদের যুক্তিকে নিঃশেষ করে না, বরং তার যুক্তির সহায়তা বিকশিত হয়। অন্তর্দৃষ্টি আর বুদ্ধিবৃত্তিক চিন্তা একে অপরের যেটা বললাম পরিপূরক। মানুষের প্রতিটি চিন্তা বা উপলব্ধির মূলেই কিন্তু অন্তর্দৃষ্টি কাজ করে। কি বললাম বুঝতে পেরেছো? যে মানুষের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা উপলব্ধির মধ্যে কি কাজ করে? অন্তর্দৃষ্টি কাজ করে। এমনকি বিজ্ঞানী যিনি কেবল তথ্যের উপর নির্ভর করেন বলে বিশ্বাস করেন, তিনিও কিন্তু অজান্তে অন্তর্দৃষ্টির সাহায্য নিয়ে থাকেন। চিন্তা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া যেখানে তথ্য সংগ্রহ করা, গভীর ভাবনা, মানসিক উত্তেজনা, চিন্তার ফসল সবই অন্তর্দৃষ্টি এবং এই যুক্তির সমন্বয় ঘটে। ফলে প্রতিটি চিন্তন কর্ম উভয়ই আর কি মেন কথা এখানে কি অন্তর্দৃষ্টি আর মানে বুদ্ধিবৃত্তির আর কি ফসল। কি বললাম? অন্তর্দৃষ্টি আর বুদ্ধিবৃত্তির উভয় আর কি ফসল। তাহলে এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট দেখলাম, একটা অন্তর্দৃষ্টি আর একটা বুদ্ধিবৃত্তি, অর্থাৎ দুটো অর্থাৎ একে অপরের পরিপূরক। আশা করি বুঝতে পেরেছো এটার মধ্যে কি বলতে চাইছে। ঠিক আছে? নেক্সট, we now see the justifications for the ancient view of philosophy as an insight darsana of the whole experience. জাস্টিফিকেশন মানে যথার্থতা, ন্যায্যতা, অ্যানসেন্ট ভিউ অর্থাৎ প্রাচীন একটা ধারণা, ইনসাইট মানে অন্তর্দৃষ্টি, দর্শন। মানে এখন আমরা প্রাচীন দর্শনের এই দৃষ্টিভঙ্গি সঠিকতা বুঝতে পারি যা সমগ্র অভিজ্ঞতার অন্তর্দৃষ্টিকে অর্থাৎ দর্শন বলে মনে করে। মানে লেখক বলতে চাইছেন যে প্রাচীনকালে দর্শনকে কেবল তত্ত্বগত বিষয় নয়, বরং জীবন ও অভিজ্ঞতার গভীর উপলব্ধি হিসেবে দেখা হতো, এবং এটাই ছিল দর্শনের কিন্তু প্রকৃত উদ্দেশ্য। টু মিস্টেক ইট ফর
An intellectual discipline which deals with highly abstract concept is to make it irrelevant to life. ইন্টেলেকচুয়াল ডিসিপ্লিন অর্থাৎ বুদ্ধিবৃত্তিক একটা শাস্ত্র, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট মানে বিমূর্ত ধারণা, মিস্টেক মানে ভুল। তো বলছে একে যদি আমরা কেবল একটা বুদ্ধিবৃত্তিক শাস্ত্র বলে ভুল করি, যা জটিল তাত্ত্বিক ধারণা নিয়ে কাজ করে, তাহলে একে জীবন থেকে আমাদের আলাদা করে ফেলি। মানে যদি দর্শনকে শুধু জটিল তত্ত্বের চর্চা হিসেবেই আমরা দেখি, তাহলে সেটি জীবনের বাস্তবতার সঙ্গে সংযোগটা হারিয়ে ফেলে। While it is necessary to insist that a philosopher should not allow his thinking to be disrupted by his passions, no one can be a philosopher whose non-logical sides are not well developed. Passions মানে কি? আবেগ। Non-logical sides মানে হচ্ছে অযুক্তিপূর্ণ দিক। অর্থাৎ এটা বলা নেসেসারি মানে প্রয়োজন যে একজন একজন দার্শনিককে তার চিন্তা ভাবনার আবেগের প্রভাবটা পড়তে দেওয়া উচিত নয়, কিন্তু একই সঙ্গে যদি তার মানে অযৌক্তিকপূর্ণ দিকগুলিকে যথেষ্ট বিকশিত যদি না হয়, তবে তিনি প্রকৃত দার্শনিক হতে পারেন না। বুঝলে? অর্থাৎ একজন দার্শনিকের আবেগকে নিয়ন্ত্রণ রাখা উচিত, তবে একই সঙ্গে তাকে কল্পনা, তার অনুভব, তার মানে সহানুভূতির মতো মানে অযুক্তিপূর্ণ গুণাবলীতেও কিন্তু পরিপূর্ণ হতে হয়। Then if the philosophers today are not so influential as they used to be, it is to no small extent due to the fact that they are specializing in abstruse problems which are beyond the comprehension of the layman. তো ইনফ্লুয়েন্সিয়াল মানে কি? মানে প্রভাবশালী। অ্যান্ড হচ্ছে অ্যাবস্ট্রাস বলতে দুর্বোধ্য। লেম্যান মানে কি? এখানে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে। বলছে আজকের কি বলতে চাইছে এখানে, যে আজকের দার্শনিকেরা আগের মতন তারা আর আগের মতন প্রভাবশালী নন, এবং এর বড় কারণ হলো এর বড় কারণটা কি না, তারা হচ্ছে এমন জটিল সমস্যার বিশেষজ্ঞ হয়ে উঠেছেন যা সাধারণ মানুষের বোঝার ক্ষমতার কিন্তু সেটা বাইরে। বুঝলে? সাধারণ মানুষের ক্ষমতার বোঝার বাইরে। অর্থাৎ আজকের দার্শনিকরা সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য ভাষায় কথা বলেন। তারা কি করেন না, দুর্বোধ্য ভাষায় কথা বলেন, অ্যাবস্ট্রাস দুর্বোধ্য ভাষায় কথা বলেন, ফলে তারা জনসাধারণের মধ্যে তেমন প্রভাব ফেলতে পারছেন না। The manipulate abstract concepts with the weapons of logical analysis. ম্যানিপুলেট মানে কি? পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা। ওয়েপন্স মানে অস্ত্র। লজিক্যাল অ্যানালিসিস মানে যুক্তিসঙ্গত বিশ্লেষণ। তো তারা যুক্তি বিশ্লেষণের অস্ত্র দিয়ে বিমূর্ত ধারণাগুলোর উপরে কাজ করেন। মানে দার্শনিকরা জটিল ধারণাগুলোর বিশ্লেষণ করেন এবং যুক্তির মাধ্যমে, যা অনেক সময় খুব দূরবর্তী এবং কঠিন হয়ে দাঁড়ায় সেটা। ফিলোসফি which was once the pursuit of wisdom has become the possession of a technique. তো কি বলছে না, ফিলোসফি which was once the pursuit বলতে কি? অনুসরণ করা। of wisdom মানে জ্ঞান, has become the possessions of a technique. তো এই যে possessions of a technique মানে কি? একটি কৌশলের মালিকানা। বলছে দর্শন যা একসময় জ্ঞান লাভের পথ ছিল, একসময় কি ছিল? এটা জ্ঞান লাভের পথ ছিল, বাট কিন্তু এখন শুধু একটা কৌশলগত চর্চায় পরিণত হয়ে গেছে সেটা। মানে দর্শনের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা, আগে ছিল, কিন্তু এখন তা কেবল একটি দক্ষতা বা পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। Though philosophy is a system of thought, the experience it organizes must be both rich and comprehensive. Comprehensive মানে সর্বাঙ্গীন। তো কি বলছে এখানে, যদিও দর্শন চিন্তার একটা পদ্ধতি, মানে দর্শন হচ্ছে চিন্তার একটা পদ্ধতি, ঠিক আছে? Though philosophy is a system,
মানে যদিও দর্শন চিন্তার একটা পদ্ধতি অফ থট, তবে তবে কি এটা এটি যে অভিজ্ঞতাকে সংগঠিত করে তা অবশ্যই গভীর ও বিস্তৃত হওয়াটা কিন্তু উচিত। মানে দর্শনের চিন্তা কেবল তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, তার জীবনের পূর্ণতা ও গভীরতার প্রতিফলন হওয়াটা কিন্তু উচিত। The vision of the philosopher is the reactions of the whole personality of the experienced world. Experienced world মানে কি? অভিজ্ঞতালব্ধ জগৎ। তো কি বলছে যে দার্শনিকের দৃষ্টিভঙ্গি হলো তার অভিজ্ঞতার দ্বারা গঠিত সম্পূর্ণ ব্যক্তিত্বের প্রতিক্রিয়া। মানে একজন দার্শনিক যা ভাবেন, যা বলেন তা পুরো জীবন বা অভিজ্ঞতার দ্বারা গঠিত হয়ে ওঠে। The great system of the whole কি বলছি দেখো, the great system of the past had an adequate sense of the vastness of the universe and the mysterious of the soul. তো কি বলছে এখানে? adequate sense মানে কি? যথাযথ উপলব্ধি। vastness মানে একদম বিশাল, বিশাল কি বোঝানো হচ্ছে? বিশালতা। mysterious of the soul মানে আত্মার রহস্য, অর্থাৎ অতীতের যে মহান দর্শন ব্যবস্থাগুলিতে ছিল এই মহাবিশ্বের বিশালতা বা আত্মার একটা রহস্যকে বোঝার যথাযথ একটা বোধ। মানে প্রাচীন দার্শনিকের চিন্তাগুলো কেবল যুক্তি নয়, বরং আত্মা, মহাবিশ্ব, জীবনের রহস্যগুলিকে গভীরভাবে উপলব্ধি করত। It is a mistake to think that the only qualifications for elucidating truth in the অর্থাৎ কি বলছে, এটা ভুল হবে যদি কেউ ভাবে যে সত্য ব্যাখ্যা করার জন্য শুধু নির্দিষ্ট কিছু যোগ্যতা প্রয়োজন। তো এখানে এই যে ইলুসিডেটিং মানে কি? ব্যাখ্যা করা। লেখক এখানে বলতে চাইছেন যে সত্যি বোঝাতে শুধুমাত্র পদ্ধতি বা শাস্ত্রীয় যোগ্যতা যথেষ্ট নয়, ব্যক্তিগত অভিজ্ঞতা উপলব্ধি কিন্তু জরুরি। অর্থাৎ যদি এটার মধ্যে দিয়ে আমরা কিছুটা সারাংশটা করি তাহলে কি বুঝলাম দেখো। এই অংশে লেখক বলতে চেয়েছেন যে দর্শনের প্রকৃত উদ্দেশ্য হলো জীবনের অভিজ্ঞতার গভীর উপলব্ধি বা দর্শন। একে কেবল বুদ্ধিবৃত্তিক বা বিমূর্ত ধারণার মধ্যে দিয়ে দেখাটা কিন্তু ভুল হবে। একজন প্রকৃত দার্শনিকের মধ্যে আবেগ, তার মধ্যে কল্পনা, যুক্তি সবকিছুই ভারসাম্য থাকা দরকার, নিয়ন্ত্রণ রাখাটা দরকার। আজকের দার্শনিকেরা দুর্বোধ্য তত্ত্বে এতটাই ডুবে গেছেন, মানে এত কঠিন একটা ব্যাপারে ডুবে গেছেন যে সাধারণ মানুষের কাছে তারা আর গুরুত্ব হারাচ্ছেন। সাধারণ মানুষ তো অত দুর্বোধ্য ভাষা বোঝে না, অত ক্রিটিক্যাল ব্যাপারটা তার মধ্যে যেতে চায় না, তো তারা বোঝে না। তো দর্শন একসময় ছিল একটা জ্ঞানের অনুসন্ধান, কিন্তু এখন তা যেন কেবল একটা মানে ব্যাখ্যা বিশ্লেষণের কৌশলে পরিণত হয়েছে। আর কি লেখকের মতে একজন দার্শনিকের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে তার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্বের প্রতিফলন হিসেবে। অতীতের দর্শন ব্যবস্থাগুলো মানে আত্মা, মহাবিশ্বের গভীর সত্যকে উপলব্ধি করতে পারতো, এটাই ছিল তার হচ্ছে শক্তি। মানে অতীতের দর্শনের সঙ্গে বর্তমানের যে একটা দর্শনের মধ্যে কিন্তু এখানে একটা পার্থক্য দেখিয়েছেন লেখক, রাইটার। আর দার্শনিক যিনি আর কি প্রকৃত যে সত্যকে উদ্ঘাটন করবে, তার মধ্যে কিন্তু আবেগ, কল্পনা, যুক্তি এগুলো কিন্তু তার মধ্যে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। দর্শন ভিত্তিক ভাবনা চিন্তা নিয়ে এটা আলোচনা করেছে এখানটা। তো লাস্টের দেখো আর কটা লাইন আছে একটু বলে বলে দিই। দেখো লাস্ট কিন্তু এটা বলার আগে তার আগের যেটা বলে দিচ্ছি আমি, একটু শুনে নাও। ইট ইজ আ মেক মানে ইট ইজ আ মিস্টেক টু থিঙ্ক দ্যাট দ্য only qualifications for elucidating truth in the sphere of philosophy are purely intellectual. মানে এটা ভুল ধারণা যে দার্শনিক চিন্তায় সত্যকে ব্যাখ্যা করার জন্য কেবল বুদ্ধিবৃত্তিক যোগ্যতা যথেষ্ট। অর্থাৎ বলতে চাইছে মানে যে দর্শনের ক্ষেত্রকে মানে দর্শনের ব্যাপারটাকে যদি বুঝতে গেলে বোঝার জন্য কেবল বুদ্ধি বা যুক্তিভিত্তিক চিন্তাধারা যথেষ্ট নয়। এটা একটা ভুল দৃষ্টিভঙ্গি, কারণ দর্শন শুধুমাত্র মানে বুদ্ধির খেলা নয়, হৃদয়েরও ব্যাপার, মানে মনের একটা অন্তর্দৃষ্টিরও ব্যাপার। দর্শনের গভীর সত্য উপলব্ধি করতে হলে অভিজ্ঞতা, অনুভব এবং মানসিক গভীরতা কিন্তু অত্যন্ত জরুরি। Only those whose lives are deep and rich light on the really vital synthesis is significant for mankind. মানে যাদের জীবন গভীর এবং সমৃদ্ধ একমাত্র তারাই কিন্তু কি করে
না মানুষের পক্ষে গুরুত্বপূর্ণ মৌলিক যে সমন্বয়গুলিতে আলোকপাত করতে পারেন। মানে অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্ট অফ সরি ফর ম্যানকাইন্ড মানে হচ্ছে মানবজাতির জন্য তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ, অ্যান্ড রিয়েলি ভাইটাল মানে সত্যিই গুরুত্বপূর্ণ। এখানে সিনথেসিস মানে হচ্ছে একটা বিভিন্ন চিন্তার মিলন বা সমন্বয়। তো এই বাক্যে লেখক বোঝাতে চেয়েছেন যে দর্শনের গভীর ও মৌলিক সত্যকে উপলব্ধি করতে হলে শুধু জ্ঞানের পারদর্শিতা নয়, জীবনের অভিজ্ঞতা গভীর উপলব্ধিও কিন্তু দরকার। যাদের জীবনের অভিজ্ঞতা ভরপুর তারাই একমাত্র মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ সত্য বা চিন্তার একটা সমন্বয়কে সঠিকভাবে বুঝতে ও প্রকাশ করতে পারে। দেখো একটু আলোচনা করে দিই এই প্রবন্ধের মধ্যে কি বলতে চাইছে। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি বলতে চেয়েছেন, অর্থাৎ লেখক বলতে চেয়েছেন যে বুদ্ধি বা যুক্তি দিয়ে সব জিনিসকে বোঝা যায় না। মানুষের মধ্যে এক বিশেষ ক্ষমতা থাকে যাকে বলা হয় ইনটিউশনস বা অন্তর্দৃষ্টি, অর্থাৎ মনের হঠাৎ করে কোনো গভীর সত্য উদয় হওয়া। এই অন্তর্দৃষ্টি বা ইনটিউশনস এই জিনিয়াস বা প্রতিভার আসল চাবিকাঠি। তো তিনি এই প্রবন্ধে ইনটিউশনস মানে এমন এক জ্ঞান বা যুক্তি দিয়ে বোঝা যায় না, বরং মনের ভেতর হঠাৎ করে আলোর মতো আসে, এটা সরাসরি সত্য উপলব্ধির এক পদ্ধতি। যুক্তি আমাদের বিশ্লেষণ করতে শেখায়, আর ইনটিউশন হঠাৎ করে আমাদের কোনো গভীর অর্থাৎ অন্তর্দৃষ্টি হঠাৎ করে কোনো গভীর সত্য দেখায়। এই দুটো একসাথে কাজ করলে জ্ঞানের ক্ষেত্রটা আরো বিস্তৃত হয়। তো দর্শন অর্থাৎ দর্শনে বলা হয়েছে, বিশেষ করে বেদান্ত দর্শন বা বিভিন্ন দর্শনে যে অন্তর্দৃষ্টিকে বলা হয়েছে যে একটা চরম সত্য উপলব্ধির একটা বিষয়। কিন্তু এখানে যদি অন্তর্দৃষ্টির সঙ্গে যদি একটা সংযোগ না হয় তাহলে কিন্তু সত্যিকারের একটা মানে মানে সত্যিকারের একটা দর্শন কিন্তু আমরা পাবো না। অর্থাৎ সংযোগ যদি স্থাপন যদি না হয়, মানে আত্মার সঙ্গে সংযোগ স্থাপনেই কিন্তু অন্তর্দৃষ্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো লেখক আরো বলতে চেয়েছেন একেবারে অস্বীকার মানে তিনি যুক্তিকে কিন্তু একেবারে অস্বীকার করছেন না এখানে। তিনি বলছেন যে এই অন্তর্দৃষ্টি এবং হচ্ছে যে যুক্তি বুদ্ধি এই দুটো মিলিয়ে অর্থাৎ যুক্তি আর অন্তর্দৃষ্টি দুটো মিলিয়ে জ্ঞান ও সংস্কৃতির একটা প্রকৃত বিকাশ হয়। তো তিনি এইভাবেই একটা সৃষ্টিশীল কাজে অন্তর্দৃষ্টি যে কতটা ভীষণ জরুরি, শিল্পীরা নিজের অনুভবের ভেতর থেকে সত্যকে অনুভব করে তা প্রকাশ করে। তো তিনি বিভিন্ন এক্সাম্পল দিয়েও আর কি দেখিয়েছেন যে হঠাৎ করেই কিভাবে মানুষের মধ্যে অন্তর্দৃষ্টি জেগে ওঠে। এছাড়া নিজের জানার জন্য যে জ্ঞান মানে যুক্তির মাধ্যমে নয় বরং অন্তর্দৃষ্টির মাধ্যমে হয়, আর এই আত্মজ্ঞানই হচ্ছে অন্য সব জ্ঞানের ভিত্তি। তো লেখক বোঝাতে চেয়েছেন যে শুধু যুক্তি বা শুধু তথ্য সব দিয়ে সবকিছু বোঝা যায় না। জীবনের গভীর সত্য, সৃষ্টিশীলতা, আত্মজ্ঞান, ঈশ্বর, এই অনুভব, অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টি এই সব জিনিস বোঝার জন্য চাই আমাদের মধ্যে একটা সত্যিকারের কি ইনটিউশনস অর্থাৎ ইনসাইট অন্তর্দৃষ্টি। আর এই ইনটিউশন বা অন্তর্দৃষ্টি মানুষের সত্যিকারের জিনিয়াস বা প্রতিভার উৎস। তো এইভাবেই তিনি বলতে চেয়েছেন ইনটিউশনস অ্যান্ড জিনিয়াস। কি বললাম যে আহ, সব জিনিস বোঝার জন্য চাই আমাদের মধ্যে অন্তর্দৃষ্টি, আর এই অন্তর্দৃষ্টিই মানুষের সত্যিকারের জিনিয়াস বা প্রতিভার উৎস। ঠিক আছে? তো এটাই হচ্ছে আহ, মানে মূল যে একটা ব্যাপার সেটা আলোচনা করে দিলাম। দেখছি একদমই তো সময় নেই, তোমাদের পরীক্ষা খুবই একদম খুবই কাছে। তো যদি টাইম হয় এমসিকিউ নিয়ে ডিসকাস করবো, কথা দিতে পারছি না। তো সকলে খুব ভালো ভালো থেকো এবং খুব ভালো করে পরীক্ষা দিও। টাটা।